এই ভিডিওটি শুরু করার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জিদ্দার কাছ থেকে, কারণ জিদ্দাকে ক্রিটিসাইজ করার অধিকার এবং ধৃষ্টতা কোনোটাই আমার নেই। কারণ জিদ্দাকে দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি, জিদ্দা একটা আইকন আমার কাছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিদ্দাকে আমি ক্রিটিসাইজ করতে চাইছি না, বা আমার পরিচালক যে বন্ধু বা সহকর্মী বা চিত্রনাট্যকার যে সহকর্মী বন্ধু রয়েছে তাদেরকেও আমার কিন্তু কোনো কিছু ক্রিটিসাইজ করার ক্ষমতা নেই। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। কেন অনন্ত সিংহ? হ্যাঁ, অনন্ত সিংহ বিস্তৃত একটা অতীত, কিন্তু অনন্ত সিংহের এই অতীত যে ইতিহাস, এইটার সাথে কিন্তু আদ্যপ্রান্ত একটা আজকেরও পলিটিক্যাল রিজন জড়িয়ে রয়েছে, যে পলিটিক্যাল রিজন আজকের ওয়েস্ট বেঙ্গলে কোথাও ইম্প্যাক্টফুল। এবং এই ইম্প্যাক্টফুলটা কিভাবে আসছে? কারণ অনন্ত সিংহ খুব সাধারণ একজন মানুষ ছিলেন না, কিন্তু অনন্ত সিংহ একজন মাল্টি ট্যালেন্টেড লোক ছিলেন। যেমন আমরা বাঘাযতীনের ক্ষেত্রে দেখেছি, বাঘাযতীন যুগান্তর দল গঠন করেছিলেন এবং বাঘাযতীন ব্রিটিশ সরকারের তিনি একজন অফিসের কর্মচারী, মানে ব্রিটিশ রাজকর্মচারী হয়েও তিনি ব্রিটিশের বিরুদ্ধেই বিপ্লবী হয়ে উঠেছিলেন এবং তিনি কিন্তু ব্রিটিশদেরকে মেরেছিলেন। এবং শুধু তাই নয়, বাঘাযতীনের ক্ষেত্রে আমরা আরও অনেক ইতিহাস জানি, যেটা বাঘাযতীন সিনেমাতে দেব দেখিয়েছিল। এবং এটাও ঘটনা যে দেব ছাড়া বাঘাযতীনকে করতে পারতো না, কারণ বাঘাযতীনের যে দেহের বলিষ্ঠ চেহারা সেগুলো করতে পারতো না। তো হোয়াট এভার, আমি এখানে অন্য প্রসঙ্গে চলে আসি এবার, যে অনন্ত রায় কেন, অনন্ত সিংহ কেন? কারণ দেখুন, অনন্ত সিংহ একটা খুব বিতর্কিত চরিত্র। কারণ অনন্ত সিংহ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম টিম মেম্বার অবশ্যই। এবং অনন্ত সিংহকে অ্যারেস্ট করা হয়, তারপরে অনন্ত সিংহকে যেহেতু বয়স ছোট থাকে তার জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু জেল থেকে বেরিয়ে অনন্ত সিংহ কিন্তু ব্রিটিশদের সাথে লড়াই শুরু করে আবারও বিপ্লবী পন্থায়। কিন্তু ব্রিটিশরা যখন তার সংগঠনের লোকেদেরকে ধরে নেয়, তখন কিন্তু এটা অনেকেই বলে হয়তো তার সংগঠনের বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য অনন্ত রায় গিয়ে স্যারেন্ডার করেছিল। কিন্তু আমার কোথাও মনে হয় অনন্ত রায় স্যুট অ্যান্ড সাইট ভয়ে গিয়ে ব্রিটিশদের কাছে স্যারেন্ডার করেছিল। কারণ তখন ব্রিটিশদের কাছে স্যারেন্ডার করা মানে নয় যে ব্রিটিশরা ওকে পেয়ে গেলে ওর অন্যান্য বিপ্লবী বন্ধুদেরকে ছেড়ে দেবে, না, এটা পয়েন্ট নয়, এটা কারণ ছিল না। কারণ অনন্ত রায় নিজে স্যারেন্ডার করেছিল ব্রিটিশদের কাছে, এবং ব্রিটিশরা যখন তাকে কালাপানিতে পাঠিয়ে দেয়, মানে তার পুরো টিমটাকে যখন কালাপানিতে পাঠিয়ে দেয়, তখন সেখান থেকে কিন্তু তাদের উপর তারা যখন অনশন শুরু করে কালাপানিতে, অর্থাৎ আন্দামান সেলুলার জেলে, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি দুজনে তাদেরকে স্বতঃপ্রণোদিত হয়ে সচেষ্ট হয়ে তারা কিন্তু মূল ভূখণ্ডে, অর্থাৎ আন্দামান নিকোবরও তো আমাদেরই দেশ, কিন্তু যেহেতু ওটা দ্বীপ ছিল তখন আলাদা, বা এখনও আলাদাই আছে, তো সেক্ষেত্রে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনে। এবং 1946 সাল নাগাদ অনন্ত সিংহ কিন্তু ছাড়া পাচ্ছে। এবার অনন্ত সিং, এ কিন্তু সিংহ নয়, উনি সিং, অনন্ত সিং। তিনি কিন্তু উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা, আদি বাসিন্দা, তার বাবা মা সবাই। পরবর্তীকালে তারা চট্টগ্রামে চলে যায় এবং চট্টগ্রামে অনন্ত সিংয়ের জন্ম হয়। কিন্তু এরপরে যখন দেশ ভাগ হয় তখন অনন্ত সিং কলকাতায় চলে আসে। কলকাতায় অনন্ত সিং আসার পর কিন্তু কলকাতায় অনন্ত সিং নানা রকমের ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে। কিন্তু জেলে থাকাকালীন অনন্ত সিং কিন্তু মার্ক্সীয় তত্ত্বে বিশ্বাসী হয়ে ওঠে। দ্যাটস আ পয়েন্ট। কারণ এই ছবি যখন 2026-এর ভোটের আগে রিলিজ করছে না, তখন কিন্তু অনন্ত রায়কে সামনে রেখে সিপিএমের একটা আলাদা অক্সিজেন তৈরি হবে, যেটা জিদ্দার মতন সুপারস্টারের পক্ষে সম্ভব নয়। কেননা জিদ্দা এত বছর ধরে একটা নিজের ইমেজ তৈরি করে রেখে দিয়েছে ইন্ডাস্ট্রির সামনে এবং গোটা পৃথিবীর সামনে, যে জিদ্দা একজন নন পলিটিক্যাল পার্সন, জিদ্দার সমস্ত বিতর্কের ঊর্ধ্বে। এবং জিদ্দা চট করে কিন্তু কোথাও সেরকমভাবে যায়ও না, না কোনো সরকারি অনুষ্ঠানে, না কোনো অন্য রাজনৈতিক দলের অনুষ্ঠানে। তো এক্স্যাক্টলি এহেন জিদ্দাকে কেন আমি এই ধরনের পলিটিক্যাল চরিত্রে আমি নিয়ে আসতে চাইব, যে পলিটিক্যাল চরিত্রের রিফ্লেকশন আজকের বাংলাতেও পড়বে। কারণ অনন্ত রায় কিন্তু এখানে থামেনি। অনন্ত রায় মার্ক্সীয় তত্ত্বে বিশ্বাসী হয়ে 1947 সালের পরে
যখন 1947 সালের পরে, কেননা ব্রিটিশরা তো কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দিয়েছিল, মানে কমিউনিস্টরা ছিল ব্রিটিশদের চোখে জঙ্গি সংগঠন। তো পরবর্তীকালে যখন স্বাধীনতার পরে কমিউনিজমের উপর থেকে ব্যান উঠে যায়, কমিউনিজম যখন আস্তে 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 তার মূল স্রোত, রাজনীতির মূল স্রোতে ফিরে আসে, মানে ভারতীয় কমিউনিজম, আমি এন্টায়ার ওয়ার্ল্ড কমিউনিজমের কথা আসছি না, সিপিআইএম যেটাকে বলে, সিপিআইএম মার্কসিস্ট, এরা যখন মূল রাজনৈতিক স্রোতে চলে আসে, তখন কিন্তু অনন্ত সিং কিন্তু এদের একটা মেম্বার হয়ে যায়। কিন্তু যখন অনন্ত সিংহ দেখতে পায় যে সিপিএম এ থেকে তার যে চিন্তাভাবনা, তার আদর্শ, এগুলো মিটছে না, তখন সে ধীরে ধীরে একটা সার্টেন টাইমের পর গিয়ে একটা নকশাল সংগঠন তৈরি করে। এবং এই নকশাল সংগঠন কিন্তু তৈরি করছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে, কিন্তু তার আগে যুক্তফ্রন্ট আমলে, যখন যে আমলে জ্যোতি বসু স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময়ে কিন্তু অনন্ত সিং এইসব ব্যাংক ডাকাতিগুলো করছে বাংলার বুকে। এবং এই ব্যাংক ডাকাতিগুলো যদি অনন্ত সিংহের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখি বা ইতিহাসে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু অনন্ত সিং কিন্তু গরিব মানুষকে বাঁচানোর জন্য, এবং তিনি এটা ভেবেছিলেন যে ম্যাক্সিমাম সম্পদ রয়েছে উচ্চ স্তরের, উচ্চ শ্রেণীর হাতে, কিন্তু গরিব মানুষকে বাঁচানোর জন্য তিনি ব্যাংক ডাকাতি শুরু করেন। কিন্তু তখন অনন্ত সিংকে কেউ ধরতে পারে না। এর পেছনেও নিন্দুকেরা বলে জ্যোতি বসু যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যুক্তফ্রন্ট আমলে, যেহেতু কংগ্রেসের মানে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি বসু সিপিএম এর, সেহেতু কিন্তু অনন্ত সিংকে তিনি কিন্তু ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছিলেন। অনন্ত সিং কিন্তু অ্যাজ এ প্রডিউসার জমালয় জীবন্ত মানুষের মতন সিনেমা প্রযোজনা করেছেন, যেটা ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সিনেমা জমালয় জীবন্ত মানুষ, সেই ছবি প্রযোজনা করেছে অনন্ত সিং। এরপরে অনন্ত সিং কিন্তু পাবলিকেশন হাউস চালিয়েছেন এবং তিনি কিন্তু প্রচুর গল্প লিখেছেন, প্রচুর ইতিহাসের গল্প লিখেছেন, যেমন এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ওপর গল্প লিখেছেন, এবং তাঁরই একটা গল্পের নাম হচ্ছে যে ডাকাত না বিপ্লবী, যেটার ওপর বেস করে এই ছবির নাম হচ্ছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনন্ত সিং যখন মারা যাচ্ছে, তখন কিন্তু প্রথম বামফ্রন্ট সরকার, অর্থাৎ জ্যোতি বসু যে সরকারের প্রথম মুখ্যমন্ত্রী, নিন্দুকেরা এটাও বলে যে ওই যে ব্যাংক ডাকাতির টাকা কোথাও গিয়ে সিপিআইএম কে ফান্ডিং করেছিল সেই সময়, ভোটের সময় অনন্ত সিং। এবং এই দিকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সে তার নকশালি ক্রিয়াকলাপ বা নকশালি যে গ্রুপ ছিল, সেই গ্রুপকে সে অ্যাক্টিভেট করে রেখে দিয়েছে। তো হেন অনন্ত সিং এর চরিত্রকে প্রেজেন্ট করাটা আমার কাছে কোথাও মনে হচ্ছে জিদ্দার কেরিয়ারের কাছে কোথাও একটা রিস্ক ফ্যাক্টর কাজে মানে হিসেবে কাজ করবে। দেখুন, আজ থেকে 4 বছর আগে আমরা দেখেছি নানি এবং সাই পল্লবী তারা শ্যাম সিংহ রায় করেছিল, এবং শ্যাম সিংহ রায় কিন্তু এই অনন্ত সিং এরই একটা আদলে কল্পনার গল্প ছিল, এবং যেখানে দুটো জন্ম জাতিস্বরের একটা প্রেজেন্টেশন করা হয়েছিল শ্যাম সিংহ রায়তে। তো সেই শ্যাম সিংহ রায়ের যে সিনেমা, সেই সিনেমা কিন্তু ইন্সপায়ার্ড ছিল এই অনন্ত সিং এর জীবন থেকেই। কিন্তু আমরা এইখানে যে অনন্ত সিংকে অ্যাকচুয়াল ভাবে প্রেজেন্ট করতে চাইছে, আমি জানি না রাইটার এবং ডিরেক্টর কিভাবে প্রেজেন্ট করতে চাইছে, কিন্তু অনন্ত সিং এর জীবনী কিন্তু এত সহজ জীবনী নয়। নিন্দুকেরা এরকমও বলে যে জ্যোতি বসু গভর্নমেন্টে আসার পর এটা ভেবেছিল যে অনন্ত সিং এর মাধ্যমে আগামী দিনে, কারণ অনন্ত সিং কাউকে কেয়ার করতো না, সে সাধারণ মানুষের জন্য করতে চাইতো, এই যে মূল যে পয়েন্ট, এই পয়েন্টটা ঠিক। কিন্তু অনন্ত সিং রায় খুব রহস্যজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় 1979 সালে, যেখানে 1977 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি জ্যোতি বসুর গভর্নমেন্ট স্টার্ট হচ্ছে। তো এটাও একটা রহস্য, কেন, কিভাবে, কি হলো। তো মানে কোথাও একটা মনে হয় যে জ্যোতি বসু কি তাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিল। তো এরকম একটা বিতর্কিত একটা গল্প, একটা বিতর্কিত একটা প্লট, একটা বিতর্কিত ইতিহাস কেন অনন্ত সিংহকে সামনে আনেনি বাম গভর্নমেন্ট বা বাম সরকার, সেটা আমরা ছোটবেলায় কেন তার ইতিহাস পড়িনি, এখান থেকে অনেকটা বিস্তারিত বিষয় আমরা জানতে পারছি। কংগ্রেস আমলেও কেন, মানে কেন্দ্রে কংগ্রেস থাকাকালীনও কেন আমরা অনন্ত সিংহের হিস্ট্রি জানতে পারিনি,
এখান থেকেও একটা তত্ত্ব আমরা জানতে পারছি। কিন্তু অনন্ত সিং নিজে কিন্তু ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আগে হলেও স্বাধীনতার পর কিন্তু তিনি আদ্যপ্রান্ত একজন সিপিআইএম মানে কর্মী ছিলেন, মানে নেতা ছিলেন, যেটাকে বলে মানে কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া মার্কসিস্ট। কিন্তু তিনি কিন্তু নকশাল টিমও গড়েছিলেন, কারণ যখন তিনি দেখতে পেলেন যে মার্কস আন্দোলনের মাধ্যমে কংগ্রেস গভর্নমেন্টকে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস গভর্নমেন্টের যে নিপীড়ন সেইগুলোকে মেনে নেওয়া যাচ্ছে না, তখন তিনি কিন্তু এটাও করেছিলেন। তো এক্স্যাক্টলি এর মধ্যে তিনি জেলও খেটেছিলেন, এর মধ্যে তিনি সিনেমা প্রযোজনাও করেছিলেন, যেটাকে বললাম ভানু বন্দ্যোপাধ্যায়ের জমালয় জীবন্ত মানুষ, বিখ্যাত ছবি জমালয় জীবন্ত মানুষ, বাঙালির কাল্ট ক্লাসিক, সেটাও কিন্তু অনন্ত সিংহেরই প্রযোজনা। তো আমার কাছে এহেন কোশ্চেন যে এই ছবিটা হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। অবশ্যই আমার পরিচালক বন্ধু বা আমার চিত্রনাট্যকর বন্ধু, মানে বন্ধু বলতে একই ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা রয়েছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি, এবং প্রায় সমবয়সী আমরা, তো সেই জায়গা থেকে এদের কাজ প্রেজেন্টেশন ভালো হোক, এটাই আমি চাইছি। কিন্তু জিদ্দার মানে ক্যারিয়ারের ক্ষেত্রে কোথাও এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ হয়ে যাবে না তো? কারণ জিদ্দা কোনোদিনও নিজের পিঠে কোনো পলিটিক্যাল স্ট্যাম্প লাগাতে চায়নি। হ্যাঁ, খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টার পুরোপুরি একটা আলাদা প্রেক্ষাপট ছিল, একটা আলাদা জায়গা ছিল। আমি জানি না সেই জায়গা থেকে দাঁড়িয়েও জিদ্দা নিজেও আগ্রহী কিনা, কিন্তু আমার কোথাও মনে হয় জিদ্দা যদি এটা পুরো সম্পূর্ণ ইতিহাসটা জেনে করে তাহলে আলাদা, কিন্তু ইতিহাস না জেনে যদি করে শুধু স্ক্রিপ্টের উপর বেস করে, তাহলে আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় অনন্ত সিংকে নিয়ে আরও রিসার্চ করা প্রয়োজন, ডিরেক্টর, রাইটার এবং জিদ্দার স্বয়ং। তো অবশ্যই আরও আমি আসবো, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।